এটা শুধু ব্যক্তি হাসিনা না, দল হিসাবে কিন্তু আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানের উপর গণহত্যা চালিয়েছে। সারা দেশের মানুষ ছিল একদিকে, আওয়ামী লীগ বা খুনি হাসিনা ছিল একদিকে। যে আইনে বিচার হয়েছে এবং যে প্রক্রিয়া অনুসরণ করার কথা ছিল সেগুলো সবগুলোই করা হয়েছে, এর মধ্যে কোনো ত্রুটি ব্যত্যয় হয়েছে বলে তো আমি মনে করি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আজকে আমরা কথা বলবো বিচার সংস্কার ও নির্বাচন ইস্যুতে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন বিএনপি নেত্রী, সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার আপা, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং বাঁ পাশে রয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আদিব, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন এবং খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, মাত্র একদিন অতিবাহিত হলো যেই দিনটার জন্য তাকিয়েছিল সারা বাংলাদেশের অগণন মানুষ। 24শে জুলাই আগস্ট বিপ্লবে অসংখ্য মানুষের যে শহীদ হয়েছিল, আত্মত্যাগ করেছিলেন, অসংখ্য পাহারা চোখহারা যে যারা জুলাই যে গাজী যারা রয়েছেন, সেই শহীদ পরিবার এবং ভুক্তভোগী যে পরিবার এবং দীর্ঘ 17 বছর যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, প্রত্যেককে তাকিয়েছিলেন গতকালকের রায়ের দিকে এবং তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে এই রায়কে নিয়ে। সে বিষয়ের আজকের সারাদিনও এই বিষয়টি সারা দেশের মানুষের আলোচনায় ছিল। বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন আন্তর্জাতিক যে সংস্থাগুলো। সেই জায়গাটিকে নিয়েই আজকে আমরা একটু শুরু করতে চাই। প্রথমেই যেতে চাই আরিফুল ইসলাম আদিব আপনার কাছে। সেটি হচ্ছে, আমরা আনুষ্ঠানিকভাবে এনসিপির প্রতিক্রিয়া দেখেছি। আপনার কাছে যে বিষয়টি একটু জানতে চাই তা হচ্ছে, ইতিমধ্যেই আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতা সেখানে চলে গিয়েছেন বা পালিয়ে গিয়েছেন, সেই দেশটির প্রতিক্রিয়া আপনি দেখেছেন এবং এটি নিয়ে গণমাধ্যমেও বিভিন্ন বুদ্ধিজীবীরা আলোচনা চালাচ্ছেন। তো সেই অবস্থার আলোকে আসলে এই যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আপনি কি মনে করেন যে ফিরিয়ে আনা সম্ভব, কিংবা ভারতের কূটনৈতিকভাবে তাদের দৃষ্টিভঙ্গি বা বাংলাদেশের প্রতি কোনোটা পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা? আপনাকে ধন্যবাদ এবং একই সাথে সিনিয়র আলোচকরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা। আপনি যে বিষয়টি বলছেন যে আমরা গতকালকে যে বহুল কাঙ্ক্ষিত, বিশেষ করে ফ্যাসিস্ট গণহত্যাকারী এবং খুনি যার বিষয়ে রায় হয়েছে এবং রায়ে দুটি বিষয় তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং আরও একটি যাবজ্জীবন দিয়েছে, এবং সেই শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টি দিয়েছে সেটির বিষয়ে আমরা যেটি মনে করি, এটি একটি বাংলাদেশের আগামীর রাজনীতি এবং বিগত রাজনীতির জন্য দৃষ্টান্ত মাইলফলক হয়ে থাকবে। কারণ একজন সরকার প্রধান তিনি যেভাবে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দল মত পুরা মানুষের মানবাধিকার, গণতন্ত্র, ভোটাধিকার হরণ করে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ রক্ষায় যেভাবে নিজ দেশের মানুষকে গুম খুন করেছে, সেটার যে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সবচেয়ে ঘৃণিতভাবে তার সেই বিদায় এবং বিচারিক প্রক্রিয়ায় তার হচ্ছে সেই সাজার ধাপ শুরু হওয়া, এটি একটি দৃষ্টান্ত। সবচেয়ে ভালো হবে যে ভারত যদি তাকে সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত একজন আসামিকে যদি ফিরিয়ে দেয়, কারণ আপনি একটি দণ্ডপ্রাপ্ত আসামিকে কোনোভাবেই প্রতিবেশী রাষ্ট্র হিসাবে কূটনীতিক শিষ্টাচারের মধ্যে তাকে আশ্রয় দেওয়াটা সাজে না। আমরা যদি আওয়ামী লীগ এবং ভারতের সম্পর্ক দেখি, স্বাধীনতার পূর্বে আওয়ামী লীগের এখানকার স্বাধীনতা স্বাধিকারের যে আন্দোলন ছিল সেখানে তাদের অগ্রণী ভূমিকা ছিল, নেতৃস্থানীয় ছিল। কিন্তু স্বাধীনতার পরবর্তী 54 বছরে বাংলাদেশে আওয়ামী লীগের ভূমিকা ছিল যতটা না দেশের জন্য, তার চেয়ে বেশি ছিল প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ রক্ষা কোন কোন জায়গায় হবে সেই জায়গাগুলোতে তারা সব সময় চিন্তা করেছে। এবং স্বাধীনতার পরপরই যখন আরেকটি রাজনৈতিক শক্তি মাঠে হাজির হতেছিল, সেই দলের নেতাকর্মীদেরকে, বিশেষ করে জাসদের হাজার হাজার নেতাকর্মীকে তারা গণহত্যা করছে। এরপর আপনি যদি দেখেন 8 সাল থেকে এসে অনেকগুলো গণহত্যা আওয়ামী লীগ সংগঠিত করছে। এটা শুধু ব্যক্তি হাসিনা না, দল হিসাবে কিন্তু আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানের উপর গণহত্যা চালিয়েছে।
সেনাবাহিনীর 57 জন চৌকুশ কর্মকর্তা, 13 সালের শাপলা হত্যাকাণ্ড, 2021 সালে প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসারকে কেন্দ্র করে যে প্রতিবাদ হয়েছে, সেখানেও প্রায় 21 জনের উপরে মানুষ হত্যা করছে। অর্থাৎ তার এই পুরো শাসনামল মানেই হচ্ছে হত্যা, গুম, খুন। আমরা বিশ্ববিদ্যালয়ে থাকতে একটি স্লোগান দিতাম যে শেখ হাসিনার 3 গুণ, গুম, খুন আর নির্যাতন আর গুম, খুন। তাহলে এই যে তার যে গুণগুলো, সেগুলোর মাধ্যমে মানুষকে শোষণ করেছেন। ফলশ্রুতিতে ভারত যেটি করতো, যে সব সময় বাংলাদেশকে তার সিকিউরিটি কনসার্নের জায়গা থেকে দেখতো, কখনোই প্রতিবেশী রাষ্ট্রের জায়গা থেকে, সমমর্যাদার জায়গা থেকে এদেশের নাগরিকদের আত্মমর্যাদা, সম্মানের জায়গা, সেই জায়গাটা কখনো দেখে নাই। ফলে আমরা মনে করি বাংলাদেশের অবশ্যই তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে পররাষ্ট্রনীতির সম্পর্কটা হবে মর্যাদার এবং সম্মানের সাথে, নাগরিকদের অধিকার রক্ষা করায়। ফলে সেই জায়গা থেকে যেটি মনে হচ্ছে যে ভারত যথাসম্ভব এটাকে কালক্ষেপণ করবে, বিলম্বিত করবে, তাকে নানা ধরনের ফিরিয়ে না দেওয়ার জন্য যুক্তি খুঁজবে। কিন্তু সবচেয়ে বাংলাদেশের মানুষের শহীদদের যে আত্মত্যাগ, সেটার প্রতি ভারত শ্রদ্ধাশীল হয়। ভারত যদি এখানকার গণতান্ত্রিক গণঅভ্যুত্থানের প্রতি যদি শ্রদ্ধাশীল হয়, তাকে অবশ্যই ফিরিয়ে দেওয়া উচিত এবং এটা রাজনৈতিক ন্যূনতম প্রতিবেশী রাষ্ট্রের সাথে একটি ডিপ্লোম্যাটিক সম্পর্ক রক্ষার জন্য এটি অবশ্যই করা উচিত। অনেক ধন্যবাদ। আমি আপা আপনার কাছে আসি। তা হচ্ছে যে আপনি আইন প্রণেতাও ছিলেন, সেই জায়গা থেকে আমরা একটু জানতে চাই, তা হচ্ছে যে কোনো পার্থক্য দেখছেন? এর আগে আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই আমরা দেখেছি যে হাসিনার আমলে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ জামাতেরও অনেক নেতাদেরকেও আমরা দেখেছি যে রায় দিয়েছে, ফাঁসি হয়েছে। তখনকার সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার এবং এখন যে শেখ হাসিনার বিচার হলো, এর মধ্যে আপনি মৌলিক পার্থক্যগুলো কি দেখেন? স্বচ্ছতার যে বিষয়গুলো এই যে বিচারের, সেটি আপনার পর্যবেক্ষণে কতটা মনে হয়েছে যে এবারের বিচার স্বচ্ছ? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এই যে গতকালকে যে রায়টি হয়ে গেল, এটি কিন্তু সারা দেশের মানুষের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে ছিল যে এই যে 17 বছর বাংলাদেশের মানুষের উপরে খুন, গুম, নির্যাতন, হেন কোনো অত্যাচার নাই যা তারা করেনি মানুষের উপরে, যেটা আওয়ামী লীগের অতীত ইতিহাস, যেটা আমার সহ আলোচক তখন বলে গিয়েছেন যে তাদের শুরু থেকে স্বাধীনতা পরবর্তী সময়ে যদি আমরা তাদের ইতিহাস দেখতে যাই, তাহলে আমরা দেখব যে ভিন্ন মতাবলম্বী বা রাজনৈতিক দলগুলো ভিন্ন মতাদর্শে বিশ্বাস করে এরকম কাউকে তারা কখনোই টলারেট করেনি। যেমন জাসদের 30,000 নেতাকর্মীকে তারা হত্যা করেছে, এরকম অসংখ্য খুনের মানে মহানায়ক বলা যায় আওয়ামী লীগকে। সুতরাং সেই দিক থেকে এবং জুলাই 24শে জুলাই এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটি সরকার ব্যবস্থা বাংলাদেশে এখন আছে, এই সরকারের কাছে মানুষের একটা প্রত্যাশা ছিল যে এই বিচারটি যত দ্রুত সম্ভব সমাধান করা, সম্পাদন করা, এবং অবশ্যই সেটা স্বচ্ছতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে এই বিচার হওয়া উচিত, এটাই মানুষের প্রত্যাশা ছিল এবং সেটা তারা করেছেন। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিএনপি তাদের আমাদের পার্টির মহাসচিব, আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আপনার প্রতিক্রিয়াটা, সেটা কিন্তু ইতিমধ্যে ব্যক্ত করা হয়েছে এবং সেটা বলা হয়েছে যে এর মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আওয়ামী লীগ কি করেছিল? সারা দেশের মানুষ ছিল একদিকে, আওয়ামী লীগ বা খুনি হাসিনা ছিল একদিকে। সে মাস্তানের মতো রাষ্ট্রটাকে পরিচালনা করেছে, ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং আপনার পার্লামেন্ট যেটা ছিল, সেই পার্লামেন্টে আপনি দেখেন 14তে তারা বিনা ভোটে নির্বাচন করেছে, 18তে দিনের ভোট রাতে করেছে, 24-এর আমিডামি নির্বাচন করেছে। এই সকল নির্বাচনগুলোর মূল বিষয় যেটা ছিল যে ক্ষমতার মসনদটাকে আঁকড়ে থাকা, যে কোনো উপায়ই হোক, সেটা আপনি ধরেন পাড়ার মাস্তান যেভাবে মানে পাড়ায় নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে, তিনি বাংলাদেশ রাষ্ট্রটার মধ্যে তার সেই আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে, মানুষের ভোটাধিকারকে ধ্বংস করে দিয়ে। তো এই অপকর্মগুলো তারা করেছেন মানুষের উপরে, এই নির্যাতন করেই, মানুষকে খুন গুম করে। আপনি জানেন যে আমি বৃহত্তর সিলেটের মেয়ে, আমাদের নেতা, আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক এমিলিয়া সেলি, তিনি পার্লামেন্ট মেম্বারও ছিলেন,
তাকে কিন্তু গুম করা হয়েছিল এবং আমাদের প্রায় 600-র উপরে নেতাকর্মী গুম হয়েছে এই খুনি হাসিনার আমলে। এই কাজগুলো তারা করেছেন কেন? তাদের ক্ষমতাকে প্রলম্বিত করবার জন্য, তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য। সেই জায়গা থেকে যেই একটি অভ্যুত্থান বাংলাদেশে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে, সেখানে বাংলাদেশের সকল মানুষ অংশগ্রহণ করেছিলেন এবং তার পরবর্তীতে মানুষের এই প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে ছিল যে খুনি হাসিনার বিচার হোক। কেননা আমরা দেখেছি যে জুলাই আগস্টে কিভাবে হত্যা করা হয়েছে আবু সাইদকে, কিভাবে হত্যা করা হয়েছে মুগ্ধকে, কিভাবে সাভারে দেখেছি আমরা আপনার হত্যা করে তারপরে লাশগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে বিভৎস নারকীয় হত্যাকাণ্ড শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকবার জন্য, মানে সিরিয়াল কিলাররা যেভাবে মানে কিলিং করে, উনি সেইভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে সেই কিলিংগুলো উনি করেছেন। তো এর মধ্য দিয়ে উনি ওনার মানে উন্মাদনার, এই যে ক্ষমতার উন্মাদনা, সেই উন্মাদনা উনি করে গিয়েছেন 17 বছর ধরে। এখন এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার আজকে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, তাদের তো এই দায় ছিল যে এই বিচারটা যত দ্রুত সম্ভব মানে অনুষ্ঠিত করা। সেই জায়গা থেকে একটা বিচার হয়েছে। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের যে বিচার বিভাগের প্রতি যে একটা মানে আপনার অনাস্থা ছিল, একটা মানে অবিশ্বাস ছিল যে এরা যেন তেন ভাবে বিচার করে, বা এখানে যেমন প্রধান বিচারপতিকে ওভারনাইট বাংলাদেশ থেকে মানে পালিয়ে যেতে হয়েছিল, এই সকল জায়গা থেকে এসে এখন মানুষের আস্থা ফিরতে শুরু করবে এই ঘটনার মধ্য দিয়ে। আমি এই জায়গাটা ধন্যবাদ। আপনার কাছে ফিরবো। আমাদের সাথে যুক্ত আছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব। আপনার কাছে একটু আসতে চাই, তা হচ্ছে যে আন্তর্জাতিক ভাবে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কিছু প্রশ্ন তুলেছেন। তার মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আসামিদের অনুপস্থিতিতে রায় নিয়ে তারা এখানে একটু উৎসাহ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে পছন্দের আইনজীবী দিতে পারেননি। আর জাতিসংঘ বরাবরই ফাঁসির রায়ের বিরোধিতা করেছিল এর আগেও, এবারও সেটি করেছে। এ ব্যাপারে আপনি যেহেতু আইনজীবী, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক বৃন্দকে, সেই সাথে এই মুহূর্তে যে দর্শক শ্রোতারা দেখছেন এবং পরে দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বাংলাদেশের যে বিচারটা হলো, এটা তো আমাদের দেশের আইন অনুযায়ী হয়েছে। আর বর্তমান দুনিয়ায় যে মানবাধিকার সংস্থাগুলো আছেন, তারা নামে মানবাধিকার সংস্থা থাকলেও আসলে তারা এক এক জায়গায় এক এক সময় এক এক রকম ব্যাখ্যা দিয়ে থাকেন। আর যার বিচার হয়েছে বা যাদের বিচার হয়েছে, তাদের উপস্থিতিতে বিচার করার জন্য তো চেষ্টা করা হয়েছে। সেক্ষেত্রে তিনি যাদের আশ্রয় অথবা যেখানে প্রশ্রয় পেয়ে আসেন, সেখান থেকে তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য যে সমস্ত প্রক্রিয়া আইনগত আছে, সেগুলো অনুসরণ করেই করা হয়েছে। তো সুতরাং তারা বললে সেটা তাদের বলা হতে পারে, কিন্তু আইনগতভাবে যে আইনে বিচার হয়েছে এবং যে প্রক্রিয়া অনুসরণ করার কথা ছিল, সেগুলো সবগুলোই করা হয়েছে। এর মধ্যে কোনো ত্রুটি ব্যত্যয় হয়েছে বলে তো আমি মনে করি না। আর ফাঁসির ব্যাপারে যে কথাটা বলা হয়েছে, সেটা সব দেশে সমানভাবে নাই। জাতিসংঘ বা মানবাধিকার সংস্থা বললেও বিভিন্ন দেশে বিভিন্নভাবে এই আইন কার্যকরী আছে। আমাদের দেশে যেটা কার্যকর আছে, তার আলোকেই এই রায় এবং বিচারটা হয়েছে। যদি আমাদের দেশের আইনের কোনো পরিবর্তন ঘটে, তখন সেটা ভিন্ন কথা। কিন্তু এই মুহূর্তে আমাদের দেশে প্রচলিত যে আইন, তার ভিত্তিতেই বিচার হয়েছে এবং রায়ও হয়েছে। সুতরাং আইনের তো কোনো ব্যত্যয় এখানে ঘটেনি বলে আমি মনে করি। আমি আরেকটু জানতে চাচ্ছি জাহাঙ্গীর ভাই, তা হচ্ছে যে এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, এটার বিরুদ্ধে বিভিন্ন দেশ এই ফাঁসি বন্ধের জন্য অনুরোধ করেছিল, চাপ প্রয়োগ করেছিল, তারা এই বিচার নিয়ে প্রশ্ন তুলেছিল। এবারে কি আন্তর্জাতিক বিশ্ব এই রায় নিয়ে তেমনটা দেখেছেন? নেতিবাচক প্রতিক্রিয়া তেমনটা কি দেখেছেন? আমি অবশ্য এই মুহূর্তে ঢাকার থেকে একটু রুরাল এরিয়া থাকার কারণে সব আপডেট গুলো আমার কাছে নাই, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। থাকা উচিত ছিল। তবে আমি যেটা মনে করি, আগের যে রায়গুলো বা বিচারগুলো হয়েছে আর এই দুটার মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। তার কারণ আগে যে বিচার বা রায়গুলো হয়েছে, সেটা হলো 1971 সালের সংশ্লিষ্ট বিষয়। রায় এবং বিচারটা হয়েছে প্রায় 40 বছর পরে। সেখানে যে অভিযোগগুলো
যে সাক্ষী প্রমাণ, যে আলামতগুলো আনা হয়েছে, সেগুলো অনেকগুলোই আসলে প্রশ্নবোধক ছিল, এবং অনেকগুলো চাপ প্রয়োগ করে এবং বিভিন্ন ভাবে যেগুলো আইনের দৃষ্টিতে অনেক ক্ষেত্রেই প্রশ্নবোধক ছিল। এবং বাংলাদেশ সহ সারা দুনিয়ায় একটা জিনিস লক্ষ্য করা গেছে যে রায়ের পিছনে কিন্তু যা ন্যায় বিচার আইনের শাসন, এর চেয়েও বেশি বড় ছিল অনেকটা প্রতিহিংসা পরায়ণ মনোভাব এবং দৃষ্টিভঙ্গি। কারণ সেই রায়কে কেন্দ্র করে আপনাদের অনেকেরই হয়তো জানা আছে, এই রায়ের বা এই বিচার যখন প্রক্রিয়া শুরু হয়, জি তৎকালীন সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম আশরাফুল ইসলাম সাহেব বলেছিলেন এটা একটা প্রতীকী বিচারের মতো হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে পর্যায়ক্রমে এসে সেই বিচারের অনেকগুলো প্রক্রিয়া সহ বিশেষ করে অভিযোগ গঠন, সাক্ষী প্রমাণ গ্রহণ, অভিযোগের সত্যতা প্রমাণের যে সমস্ত ভিত্তি, এবং অনেক ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে অনেক জায়গায় কি বলে ভিন্ন ভিন্ন রায়ও ভিন্ন মতো ছিল, তাও প্রতিফলন ঘটেছিল। জি আর এবারের ঘটনাটা আসলে খুব অতি সম্প্রতি ঘটনা, এদেশের সর্বস্তরের মানুষের কাছে, দুনিয়ার সকলের কাছে স্পষ্ট ছিল। কারণ 24 জুলাই আগস্টের ঘটনা বা তার কিছু আগের ঘটনা, এবং বলতে গেলে 1 বছর বা তারও কম সময়ের ব্যবধানে এই বিচার প্রক্রিয়া এবং শেষ রায়টা হলো। সম্পন্ন হয়েছে। জি ধন্যবাদ। ধন্যবাদ আপনার কাছে। ধন্যবাদ। আমি আবার ফিরবো, আপনি থাকুন আমাদের সাথে। আমি আবারও রিফুল ইসলাম আদিব আপনার কাছে আসি। তা হচ্ছে রায়কে কেন্দ্র করে যেদিন রায়ের দেয়া হবে এই জানানো হলো ট্রাইব্যুনাল থেকে, আপনি দেখেছেন যে তারপরই শাটডাউন ডাকা হয়েছিল রাজধানীতে এবং বাসে অগ্নিসংযোগ হয়েছিল। ঠিক আজকেও কিন্তু ঘোষণা ছিল নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে ভার্চুয়াল মাধ্যমে যে কমপ্লিট শাটডাউন। তো প্রতিক্রিয়া কেমনটা দেখছেন, এবং তাদের এই যে আওয়ামী লীগ নেতাদের এই ঘোষণায় তাদের মধ্যে কি কোনো অনুশোচনা দেখতে পেয়েছেন, যে এই ঘটনাগুলোর জন্য অনুশোচনা, কিন্তু নেত্রীকে বাঁচাতে তাদের কর্মসূচি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমত বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ এখান থেকে গণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হয়েছে, ফলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ গণপ্রত্যাখ্যাত একটি দল, গণহত্যাকারী দল। ফলশ্রুতিতে তারা যে লকডাউন বলেন, শাটডাউন বলেন, এই সবগুলোই হচ্ছে অনলাইন কেন্দ্রিক। এটার বাস্তবিক অর্থে কোনো দেখা যায় না। বরঞ্চ যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা করেছে, আমরা দেখেছি ময়মনসিংহে একটি বাসে আগুন দিয়ে ময়মনসিংহের একটা বাস চালক মারা গিয়েছে। মিরপুরের দিকে এক দুর্বৃত্ত বাসে আগুন দিতে গিয়ে পরে জনগণের ধাওয়া খেয়ে পালানোর সময় হচ্ছে মারা গিয়েছে। জি ফলশ্রুতি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অফিসের সামনেও যে ককটেল ফুটিয়েছে, পরে তাকে যখন ধরা হয়েছে সে বলছে যে তাকে 5,000 টাকার বিনিময় সে মূলত এই ককটেল নিক্ষেপ করছে। এবং আমরা একটা রিপোর্টও দেখছি যে 5,000 টাকার বিনিময় মিছিল এবং 8,000 টাকার বিনিময় ব্যানার ধরা। অর্থাৎ পুরো 17 বছরে লুটপাট করে যে পরিমাণ টাকা তারা দুবাই, কানাডায় সহ বিভিন্ন জায়গায়, যে আওয়ামী লীগের যেসব রাজনীতিবিদ বলা ঠিক না, একেবারে ডিরেক্ট লুটের আর মাফিয়া, সেই টাকা দিয়ে আসলে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ করার জন্য, দেশের জনগণেরকে হচ্ছে হত্যা করার উদ্দেশ্যে। আমি একটি কথাই বলছি যে দেখেন, আওয়ামী লীগ কখনোই গণরাজনীতি, গণমানুষের জন্য রাজনীতিটা করে নাই। তাদের রাজনীতি সবসময় স্বাধীনতার পরবর্তী একটা উদ্দেশ্য ছিল ভারতের কনসার্নকে তারা বাংলাদেশে এস্টাবলিশ করা। জি সেই অনুযায়ী তারা তাদের রাজনৈতিক কর্মসূচি বলেন সব কিছু তারা গ্রহণ করেছে। 8 সাল থেকে একটি নির্বাচনও হতে দেয়নি। 13 সালের যে নির্বাচন, একতরফা নির্বাচন করে বিরোধী রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে তারা নিয়েছে। তো ফলশ্রুতিতে এই যে এতগুলো গুম খুনের পরে একটি দলের মানুষের ভিতরে তো আগে হচ্ছে আওয়ামী লীগের প্রতি, আপনি দেখবেন যে যেখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগ স্লোগান দেয় সেখানে কিন্তু বিএনপি, জামাত কিংবা এনসিপি প্রয়োজন হয় না, সাধারণ মানুষই কিন্তু তাকে ধাওয়া দিচ্ছে। তার মানে জনগণের মধ্যে থেকে তারা প্রত্যাখ্যাত হয়েছে। দ্বিতীয়ত, তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে এবং তাদের ভিতরে ন্যূনতম অনুশোচনা বলেন, ভুল স্বীকার বলেন, মানে কোনো ধরনের হচ্ছে তাদের ন্যূনতম পরিবর্তন নেই। ফলশ্রুতিতে এই যে একটা খুনি কিংবা হচ্ছে বর্বর মানসিকতার একটা আইডিওলজি রাজনীতি,
সে আইডিওলজি বাংলাদেশের রাজনীতিতে আর ফিরে আসার সুযোগ নেই। সুযোগ নেই। তো সেই জায়গা থেকে এখন যেটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 17 বছর থাকার ফলে যে ফ্যাসিবাদী ইস্টাবলিশমেন্ট তৈরি করেছে, গত 17 বছরে ধরেন যত ধরনের মিডিয়াগুলো ইস্টাবলিশড হয়েছে, যত ধরনের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ হয়েছে, এক আওয়ামী লীগের ভিসি আরিফিন সিদ্দিকী এই যে কিছুদিন আগে দেখলেন না যে 1000 শিক্ষকের বিবৃতি, তাও অধিকাংশ হচ্ছে ভুল। নাম দিছে 200-300 শিক্ষকের, প্রচার করতেছে 1000। তার ভিতরে অধিকাংশ শিক্ষক আবার হচ্ছে তারা ফেসবুকে পোস্টে জানিয়েছে যে তাদের কাছে যোগাযোগ ছাড়াই একটা নামের তালিকা দিছে। অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতিটা হচ্ছে মিথ্যা, হিপোক্রেট, হত্যা, গুম, মানে এটাই হচ্ছে তারা রাজনীতি। তো ফলশ্রুতিতে এই যে হিপোক্রেসি, আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরিফিন সিদ্দিকী তার 9 বছর টাইমের সময় 800-র অধিক শিক্ষক নিয়োগ দিছে। জাহাঙ্গীরনগর এক শরীফ এনামুল কবির অনলি 2.5 বছর শিক্ষকতার মধ্যে 196 জন শিক্ষক নিয়োগ দিছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 200-300 শিক্ষক নিছে। ফলশ্রুতিতে যে পরিমাণ ছাত্রলীগের গুন্ডা পান্ডাদেরকে শিক্ষক হিসাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য নিয়োগ দিয়েছে, সেই পরিমাণ শিক্ষকও তো কৃতজ্ঞতা প্রকাশ করেনি, মানে ওইটাও কৃতজ্ঞতা প্রকাশ করলে 2000 ছাড়িয়ে যাওয়ার কথা। তো ফলশ্রুতিতে এই যে ইস্টাবলিশমেন্ট তৈরি করেছে, সেই ইস্টাবলিশমেন্টের কিছু কিছু জায়গায় হচ্ছে আপনি এই সাবোটেজ করার তারা চেষ্টা করে। পুলিশের ভিতরে যে তারা যেসব ছাত্রলীগের কর্মকর্তা যাদেরকে নিয়োগ দিয়ে গেছে, তারা হচ্ছে একটু আন্দোলনের সুযোগ পেলে ছাত্রলীগ ঠিকই ধরবে না, কিন্তু কোথাও একটু শিক্ষার্থীরা যদি আন্দোলন করে সেখানে গিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে, শিক্ষকদের উপর নৃশংস হামলা করে। ফলশ্রুতিতে এটা হচ্ছে তাদের বিদ্যমান যে ফ্যাসিস্ট সিস্টেম রেখে গেছে, সেই সিস্টেমের কিছু থেকে ভিতরে থেকে হচ্ছে নানা ধরনের অশান্তি, ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কার্যক্রম চালানোর প্রচেষ্টা, যেটার আসলে দীর্ঘমেয়াদী আর এটার আর কোনো ধারাবাহিকতা কিংবা স্থায়িত্ব থাকবে। বিএনপি নেত্রী, সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, আপনার কাছে আপা, এই আওয়ামী লীগ প্রশ্নে দেখলাম যে আপনারা এখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা 3 দলের নেতা এখানে আছেন, 3 নেতাই একই সুরে কথা বললেন, কিন্তু এই যে নির্বাচন কিংবা সংস্কার এই বিষয়ে আসলেই আমরা কিন্তু 3 নেতার বক্তব্য একটু 3 রকম দেখতে পাই। তো এই যে সামনে নির্বাচন, এখন পর্যন্ত কিন্তু বেশ কিছু বিষয় আপনাদের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়েছে, তো এটি কি একটু খোলাসা করবেন যে আপনাদের ঐক্যের কি চাবি আওয়ামী বিরোধী সেন্টিমেন্টটা এটা, আর যখন আগামী দিনের একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে যে প্রচেষ্টাগুলো, সেখানে গিয়ে আপনাদের এই বিভিন্ন বক্তব্য ভিন্নমুখী কেন? না, ভিন্নমুখী কোথায় আপনি দেখতে পাচ্ছেন? আমরা তো বারবারই বলছি যে আমরা সবাইকে নিয়ে বাংলাদেশটাকে গড়তে চাই এবং সকলকে নিয়ে আগামী দিনে বাংলাদেশ তৈরি করতে চাই। এটা তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে আমরা যে 31 দফা দিয়েছি, সেটা দেওয়ার আগেই তো আমরা আমাদের যে মূল চিন্তাটা ছিল যে আমরা সবাইকে নিয়ে পথ চলবো, সবাইকে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলবো। আমরা তো এককভাবে রাষ্ট্র পরিচালনার কথা চিন্তা করিনি। সুতরাং আপনি যেটা বললেন যে দূরত্ব বলেন বা ভিন্ন মত বলেন, ভিন্ন মত থাকবেই রাজনীতিতে। ভিন্ন মত না থাকলে আপনি তো বাকশাল হয়ে যাবেন, আপনি তো সবাই এক হয়ে যাবেন। ভিন্ন মত থাকবে, কিন্তু নির্বাচনের প্রশ্নে আমি তো মনে করি যে কেউ দ্বিমত করছে কি, কেউই দ্বিমত করবে না। সবাই তো চায় বাংলাদেশের মানুষের ভোটাধিকার, মানে মানুষ ফিরে পাক এবং একটি স্বচ্ছ নির্বাচন এখানে অনুষ্ঠান হোক, মানুষ যাতে নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে। সেইখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আমরা ফেব্রুয়ারিতে একটি নির্বাচনে জনগণের মুখোমুখি হই, সবাই জনগণ যাদেরকে পছন্দ করবে তারা তাকে বেছে নেবে, তাই না? তো সেইখানে আপনি দ্বিমত কোথায় দেখতে পাচ্ছেন আমি জানি না। আমাদের চিন্তা খুবই পরিষ্কার, আমরা সকলকে নিয়ে পথ চলতে চাই, সবাইকে নিয়েই রাষ্ট্র পরিচালনা। আপনি যেমনটা বললেন নির্ভয় নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ, সেই পরিবেশটা কতটুকু নিশ্চিত হয়েছে? হিসেব অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন করলে আর মাত্র কয়েকটা দিন, তারপরে তফসিল ঘোষণা হওয়ার কথা। তফসিল ঘোষণা হওয়ার কথা, ঠিক আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও নিজেদের ভূমিকা আরও জোরালোভাবে রাখবে, আমরা সেটা আশা করি। যেমন আমরা দেখলাম যে মিরপুরে আমাদের যুবদলের নেতাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। এই ধরনের এই যে কিলিংগুলো হচ্ছে সমাজে, এগুলো বন্ধ হবে বা বন্ধ হোক সেটা আমরা চাই, এবং সকলের যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, লেভেল প্লেয়িং ফিল্ড, যেটাকে আমরা দীর্ঘ বছর ধরে এই দাবি জানিয়ে আসছি যে একটা লেভেল
প্লেইং ফিল্ড অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, একটা ইনক্লুসিভ ইলেকশন যেখানে মানুষ ভোট দিতে পারবে। তো এই দাবি দীর্ঘ 17 বছর আমরা লড়াই করেছি, এই দাবিকে সামনে নিয়েই জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্যই। তো সেখানে বর্তমান যারা দায়িত্বে আছেন, এটা তাদের তাদের এটা দায়িত্ব হচ্ছে যে এই লেভেল প্লেইং ফিল্ডটাকে প্রতিষ্ঠা করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্রে তো অনেক বাহিনী আছে, তাদেরকে কার্যকরী ভূমিকা রাখবার জন্য এই যে লেভেল প্লেইং ফিল্ডটা আপনার প্রতিষ্ঠা করবার জন্য যা যা করণীয় দরকার একটা স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য, সেটা এই সরকার গ্রহণ করবেন বা করা উচিত। তা না হলে তো আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। আমরা আগামীকালকে জানি যে ইসি ডেকেছে রাজনৈতিক দলগুলোর মত বিনিময়, আমরা সেই আলোচনা করব। তবে একটু ঘুরে যেতে চাই অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন আপনার কাছে। যেমনটা বললো যে এই যে নির্ভয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ, এখনো কিন্তু মানুষ জিজ্ঞেস করে যে ফেব্রুয়ারিতে কি ভোটটা হবে। এর পেছনে অন্যতম কারণ, অনেকগুলো কারণের মধ্যে যে আইন শৃঙ্খলা বাহিনীর কতটুকু শৃঙ্খলা রয়েছে সেই প্রশ্ন যেমন রয়েছে, তেমনি আপনারা জামাত সহ ইসলামী আন্দোলন সহ যে 8 দল এখন পর্যন্ত কিন্তু রাজপথে আছেন। সরকারের পক্ষ থেকে বেশ কিছু বিষয়, জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারে সেখানে ঘোষণা এসেছে, কিন্তু গণভোটের ব্যাপারে আমরা যতটুকু জানি এখনো আপনারা অনড়। তো সেই জায়গাটি কি আপনারা ছাড় দেওয়ার কোনো সুযোগ তৈরি আছে কিনা, এবং এটি নিয়ে নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কোনো সংশয় দেখতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ। প্রথম হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এটা এখন এদেশের সকল মানুষের প্রাণের দাবি, আকাঙ্ক্ষা, এবং আমাদের আন্দোলনরত 8 দলের সমন্বিত সিদ্ধান্ত আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। সেক্ষেত্রে যদি কোনো কারণে স্বচ্ছ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন ফেব্রুয়ারির আগেও হয়, তাতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু আমাদের যে কথাটা ছিল বা এখনো আছে, সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পরে 3টা মৌলিক বিষয় এদেশের সকল রাজনৈতিক দল এবং মানুষ ঐক্যমত হয়েছিল। সেটা হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন। তো সংস্কারের সর্বশেষ ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে যেটা দালিলিক রূপ লাভ করেছে, সেটা হচ্ছে জুলাই সনদ। তো স্বাভাবিকভাবেই সংস্কারের যে নীতিমালা, সেটার আইনগত ভিত্তিটা জরুরি ছিল, যে কারণে 17ই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার পর থেকেই আমরা আন্দোলনরত 8 দল দাবি করে আসছিলাম যে অনতি বিলম্বে এই জুলাই সনদ, জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে, সেটার আইনগত ভিত্তির জন্য আদেশ জারি করা হোক এবং গণভোটের আয়োজন করা হোক। তার কারণ যে ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন, সেটি তো আমরা দেখেছি যে আইনগত ভিত্তির ব্যাপারে সরকারের পক্ষ থেকে সরকার প্রধান বলেছে, কিন্তু এখন গণভোটের যে অবস্থানটা বিষয়ের, সেটি একটু ক্লিয়ার করবেন। কারণ আপনারা একদিক থেকে বলছেন ফেব্রুয়ারির নির্বাচন আপনারা হতে বাধা নেই, কিন্তু আরেক দিক থেকে তো এই ব্যাপারটি আপনারা এখন পর্যন্ত রাজপথে আন্দোলনে আছেন গণভোট আগে হওয়ার ব্যাপারে। সেক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু সরকার একই সাথে গণভোট এবং জাতীয় নির্বাচনের জন্য ঘোষণা দিয়েছে, আর আমাদের শুরুতেই গণভোট আমাদের দাবি ছিল। এক সময় তো সরকার সহ অনেকে গণভোটের প্রয়োজন বা দাবিকেও ওইভাবে আমলে নেয়নি। তো আরো অনেকগুলো জুলাই সনদের আইনি ভিত্তির জন্য অনেকগুলো অমীমাংসিত বিষয় ছিল। সর্বশেষ মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণের মধ্যে দিয়ে এর কিছু বিষয় সুনির্দিষ্ট হয়েছে এবং একটা রোডম্যাপ আসছে বলে আমরা মনে করি। সেক্ষেত্রে আমরা এখন নিশ্চয়তা চাই যে ঘোষিত সময়ে যে গণভোট, এটা যথাযথ মানে এবং এই গণভোটের মধ্য দিয়ে জাতির যে প্রত্যাশা এবং জুলাই সনদের যে প্রকৃত আইনগত ভিত্তি, সেটা লাভ করবে, এইভাবেই এই আয়োজনটা করা হবে। জি, তাহলে গণভোটের ব্যাপারে একই দিনে ভোটের সাথে গণভোট, মানে জাতীয় নির্বাচনের সাথে এই গণভোট একই দিনে করার ব্যাপারে কি আপনাদের আপত্তি নেই খেলাফত মজলিসের? মানে 8 দলের অবস্থানটা কি তাহলে? একদমই 1 মিনিটে বলবেন। চাচ্ছি যদি কোনোভাবে সুযোগ থাকে তাহলে সেটা আগে করা। আর যদি আপনারা চাচ্ছেন, মানে কি খেলাফত মজলিস চাচ্ছেন না 8 দল চাচ্ছেন? আমরা 8 দল চাচ্ছে এবং খেলাফত মজলিস, আমাদের সকলের দাবি এখন কমনই
আমরা সবাই যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে কোনোভাবে সুযোগ থাকলে আগে করা, যেহেতু এখনো কোনোটারই তফসিল ঘোষণা হয়নি। ওকে, তার মানে ঘোষণার আপনারা আগ অনর পর্যন্ত যে যে অবস্থান কোনো ছিল ব্যক্তি সেই থাকে। অনর অবস্থান থেকে আপনারা আপনারা একটু সরে এসছেন, তাই তো? আমরা চাচ্ছি যথাসময়ে নির্বাচনটা হোক এবং গণভোটটাও যথাযথ মানে এবং মর্যাদায় হোক। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আদিব, আপনার কাছে আসি। সেটি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। এটি নিয়ে আপনারাও কথা বলছিলেন, কতটা মনে করছেন যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলো? আর এই যে আইন শৃঙ্খলার যে বিষয়গুলো, সেটিকে কিভাবে দেখছেন? কেন মানে মোটামুটি কি নির্বাচন করার জন্য যতটুকু দরকার সেই অবস্থায় কি পৌঁছাতে পেরেছে? এখানে লেভেল প্লেইং ফিল্ড এবং একই সাথে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, এটার অনেকগুলো দিক আছে। প্রথমত বিষয় হচ্ছে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্ব পালন করছেন, তারা তাদের জায়গা থেকে তাদের সেই নৈতিক অবস্থানটা এখনও মজবুত হয় না। কারণ দীর্ঘ 17 বছর দলীয়ভাবে আওয়ামী লীগের জন্য ব্যবহৃত হওয়ার ফলে জনগণের তাদের প্রতি আস্থা কিংবা বিশ্বাসটা নেই। এটা গেল একটি দিক। দ্বিতীয় দিকটি হচ্ছে পুরো পুলিশ এবং আইন শৃঙ্খলার পুরো সেটআপটা হচ্ছে ফ্যাসিবাদী সময়ের সেটআপ। জি, একটা জাতীয় দৈনিকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ধরেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের সদস্য প্রয়োজন হয়েছে 1,10,000 থেকে 20,000। সেখানে এক আওয়ামী লীগের সময় 15 বছরে নিয়োগ হয়েছে 1,20,000 এবং বর্তমানে আইন শৃঙ্খলা সদস্য 1,90,000, অর্থাৎ 2/3 শুধু আওয়ামী লীগের সময় নিয়োগ পেয়েছে। এই যে যারা নিয়োগ পেয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসভাপতি, হল শাখার সভাপতি, অমক সিলেট জেলা ছাত্রলীগের সদস্য, এই যে নিয়োগগুলো দিয়েছে, ফলশ্রুতিতে তারা কিন্তু প্রচণ্ড রকম ইলেকশনে কিন্তু এই ধরনের হচ্ছে আপনি তো কোনো পুলিশ পরিবর্তন করেননি, জাস্ট পোশাক আপনি পরিবর্তন হয়েছে দেখেছেন। লোকেশনটা চেঞ্জ করছেন। সিলেটে যে দায়িত্ব ছিল তাকে কেন ঢাকায় আনছেন, ঢাকায় যা ছিল তাকে রাঙামাটি, মানে এই ধরনের শুধু লোকেশন চেঞ্জ হয়েছে, কিন্তু পুলিশের চরিত্র, পুলিশের মানসিকতা এখনো পরিবর্তন হয়। ফলশ্রুতিতে তারা সুযোগ পেলেই তাদের সেই যে পুরনো যে পুলিশের যে আচরণগত বিষয়টা রাষ্ট্রের জায়গা থেকে নিপীড়ন করা, সেটা কিন্তু সুযোগ পেলে তারা দেখাচ্ছেন। এই এক বছরই কি এই অন্তর্বর্তী সরকারের সময় কি সেরকম আপনাদের অন্তর্বর্তী সরকারের সময় তো যথেষ্ট ঘটেছে। আপনি শাহবাগে যখন আপনি দেখবেন যে বিভিন্ন সময় শিক্ষকরা যখন আন্দোলন করেছে, তাদের উপরে যেভাবে হামলা করেছে এবং যেভাবে হচ্ছে তাদেরকে পিটিয়ে সেই পুরনো পদ্ধতিতে সরিয়ে দিয়েছে, এটি তো সেই পুরনো আচরণগত। এবং আপনি দেখবেন যে পুলিশের মধ্যে গুম খুন হয়তো ধরেন না গুম খুন হয়তো সরাসরি করার সুযোগ পায় না। কারণ গুম খুনটা কেন করতে পারেন না, কারণটা হচ্ছে উপরের থেকে এটার কোনো নেটওয়ার্ক তারা স্থাপন করতে পারে, মামলা দেয়া। কিন্তু মামলার এই বিষয়টা কিন্তু রয়ে গেছে। মামলা কিন্তু তারা প্রচন্ড রকম, কারণ শহীদ পরিবাররা মামলা দিতে গেলে তারা মামলা নেন না। কেন নেন না? কারণ তিনি জানেন এই মামলাটা তিনি রেজিস্টার্ড করলেই তার আরেক পুলিশ কলিগের হচ্ছে নামটা তার দিতে হয়। ফলশ্রুতিতে তারা এই মামলাগুলোর কিন্তু এখনো কিন্তু অসহযোগিতা করছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুলিশ হচ্ছে লোকাল রাজনৈতিক প্রভাব অনুযায়ী সে চালিত হচ্ছে, অর্থাৎ যেই এলাকায় বিএনপির প্রভাব, ওই এলাকার বিএনপির উপজেলার কথা মতো সে কাজ করে। যেখানে জামাত প্রভাবশালী, সেখানে জামাতের উপজেলা আমিরের কথার বাইরে সে ধরেন কিছু করে না। এবং কি দেখা গেছে কিছু কিছু জায়গায় তো দেখি যে অনেক পুলিশ স্টেশন বলা চলে যে লোকাল বিএনপির অফিসে রূপান্তর হয়ে গেছে। সেখানে আপনাদের কোনো প্রভাব? আমাদের লোকাল স্থানীয়ভাবে আমাদের সেরকম আসলে প্রভাব বিস্তার করা হয়নি। কারণ আপনি গতকালকে দেখেছে ঢাকার একটি থানায়, কিন্তু রাজনৈতিকভাবে নাম আসছে, এখন আসে হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি, তিনটার নামই রাজনৈতিকভাবে আসে। সেটা এনসিপির রাজনৈতিক গুরুত্বের জায়গা থেকে মানুষের এনসিপির প্রতি একটা যে নতুন করে যে আশা সঞ্চারিত হয়েছে সেটার জায়গা থেকে, কিন্তু প্রভাবের জায়গা থেকে এনসিপি খুব বেশি লোকালি জায়গায় যে পুলিশকে যে প্রভাবিত করা সেই জায়গাটি এনসিপি করে না, কিংবা হচ্ছে এনসিপি সচিবালয় এনসিপির এরকম প্রভাব নাই। কিন্তু অন্যদের এই ব্যাপারে অভিযোগ আছে। এই অভিযোগটা হচ্ছে ছড়ায়, কেন ছড়ায়? কারণ এনসিপি নামের উপর দিয়ে ছড়ায়, তাদের নিজেদের যে লক্ষ্যটা সেটা তারা বাস্তবায়ন করে ফেলতে পারে। আপনি দেখেন এই যে কিছুদিন আগে ডিসি নিয়োগ হয়েছে, কিংবা হচ্ছে সচিবালয়ের হচ্ছে বদলির জন্য যে উপদেষ্টাদের কমিটি, সে কমিটিও তো হচ্ছে যে ধরেন এখানের যারা আছে আসিফ স্যার কিংবা হচ্ছে রিজন আপা, অন্যরা দায়িত্বে আছেন। ফলশ্রুতিতে এখানের আপনার সরাসরি হচ্ছে স্টুডেন্টদের সাথে সরাসরি এটা নিয়োগ নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পুলিশরা আইন শৃঙ্খলার সময় সাবোটেজ করবে প্রচুর।
আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে গতকালকে পল্লবী থানা যুব দলের সদস্য সচিবকে প্রকাশ্যে গুলি করে মেরেছে, তার পূর্বে পুরান ঢাকায় আপনি দেখেছেন যে একটি হত্যাকাণ্ড হয়েছে। সেটি হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তীতে আমরা যেটাকে আন্ডারওয়ার্ল্ড বলি কিংবা হচ্ছে অপরাধ জগৎ বলি, সেই জগতের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এক ধরনের কিন্তু বলা চলে একটি বৃহৎ দলের ভিতরে এক ধরনের মানে প্রতিযোগিতা চলতেছে। আপনাকে একটু তথ্য দেই, ডিএমপি আজকে বলছে 10 মাসে রাজধানীতে 198টি হত্যাকাণ্ড ঘটেছে। হ্যাঁ, মানে এই তো আপনি দেখেন যে এই যে অপরাধ জগতে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য, নির্বাচনকে সামনে রেখে রাজত্ব প্রভাব বিস্তার করার জন্য কিন্তু বৃহত্তর দল নানাভাবে কিন্তু এক ধরনের এঙ্গেজমেন্ট ঘটে যাচ্ছে। ফলে এই যে খুনগুলো হচ্ছে বৃহত্তর দলগুলোর মধ্যে আপনি এটি সরাসরি আপনি যদি নিউজগুলো দেখেন তাহলে সরাসরি পেবেন, জায়গা থেকে সরাসরি বলতে চাচ্ছি না। মানে বিষয়টা কি ভাসুরের নাম মুখে নিতে লজ্জা এরকম বিষয় নাকি? না, এরকম বিষয়টা হবে কেন, কারণ আপনি তো ধরেন নিউজে যারা মারা যাচ্ছে এবং যারা আক্রান্ত হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন যে বেশ কিছু জায়গায় বিএনপির নাম চলে আসে স্বাভাবিকভাবে। আপনারা এখন জোটের বিএনপির সাথে জোটের কথা শুনতে পাচ্ছেন, সেজন্য কি নামগুলো এখন নিতে সেই জায়গা না, বিএনপির তো নাম আমরা সরাসরি নিয়ে সমালোচনাটা করি। সমালোচনা করতে তো আমাদের কোনো ধরনের শুধু বিএনপি না, বিএনপি জামাত এবং যে কোনো রাজনৈতিক দলের সমালোচনায় আমরা খুব স্পষ্টভাবে এবং সেটা আমরা করে থাকি। এখন দেখা যাচ্ছে যে ধরেন আন্ডারওয়ার্ল্ডের এই যে আধিপত্যকে বিস্তার করে তারা যে ধরনের হচ্ছে যে আপনার একটা তৎপরতা চলছে, এবং আপনি ঢাকার যে টার্মিনালগুলো আছে যেগুলো হচ্ছে শ্রমিক ঘন এলাকা, গাবতলী বলেন কিংবা হচ্ছে সায়দাবাদের ওদিকে, এই যে জায়গাগুলো সেগুলো কিন্তু ঢাকার কিন্তু ধরেন বিএনপির যারা বিশেষ করে ভেটেরান যারা সিনিয়র যারা ঢাকা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাদের ভিতরে এক ধরনের প্রতিযোগিতা চলে। ফলশ্রুতিতে সেই প্রতিযোগিতার কিন্তু রেজাল্টটা আসে নানা ধরনের খুন কিংবা জায়গাগুলোতে। তো এই জায়গাটাও কিন্তু নির্বাচনে একটা বড় ধরনের প্রভাব পড়বে, যেখানে একটা সামনে সিসিটিভির ফুটেজে পুরো ফিল্ম স্টিলের যে খুন হলো সেই জায়গাটি কিন্তু আসলে খুবই দুঃখজনক। ফলশ্রুতিতে এই জায়গাটা কিন্তু আসলে আগামী নির্বাচনের জন্য একটি শঙ্কা তৈরি করছে। ধন্যবাদ আপা, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে আমি একটু নির্বাচনের দিকেই আগাই আমাদের বাকি সময়টি। সেটি হচ্ছে যে নির্বাচনে আমরা ইতিমধ্যেই দেখেছি যে অধিকাংশ জায়গায় বিএনপির প্রার্থী ঘোষণা হয়ে গেছে, যদিও এটিকে প্রাথমিক সিলেকশন বলছে। সেখানে এটি আপনার জন্য হয়তো বিব্রতকর হতে পারে, কিন্তু তারপরও আমরা একটু করি, জনগণের এই প্রশ্নের জবাব চান। সেটি হচ্ছে যে নারীদের, বিএনপি নারী বান্ধব দল হিসেবেই আমরা জানতাম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। তো সেখানটায় নারীদের এই যে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে কার্পণ্যতা কেন? আপনারা কি মানে নারীরা বিএনপি থেকে কি একটু বিমুখ হচ্ছে, না নারীদেরকে বঞ্চিত হচ্ছে, কোনটা আসলে? নারীরা বঞ্চিত হচ্ছে এটা আমি মনে করি না, কারণ ইতিমধ্যে প্রায় 10 জনকে বোধহয় মনোনয়ন দেওয়া হয়েছে। আমাদের আরও যে আসনগুলোতে মনোনয়ন দেওয়া হয়নি সেখানে এখনও যাচাই বাছাই প্রক্রিয়া চলছে, সেখানে আরও কিছু মুখ হয়তো যুক্ত হবে এই নমিনেশন প্রক্রিয়ার মধ্যে। যদি আমরা 5% নারীকে নমিনেশন দিতে যাই সেই ক্ষেত্রে আমাদের আরও কিছু মুখ যুক্ত হবে এখানে নমিনেশনের জায়গাটায়। তো কাজেই বিএনপি নারীবান্ধব দল, এতে কোনো সন্দেহ নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য অনেক কাজ করেছেন, এদের বিনা বেতনের শিক্ষা, এই যে প্রথাটা চালু করেছিলেন, এটা কিন্তু ম্যাডাম করেছিলেন মেয়েদের শিক্ষার জন্য। এবং আপনি যদি দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা যদি আমরা চিন্তা করি, উনি যখন নারীদেরকে ক্ষমতায়ন করবার জন্য, রাজনৈতিকভাবে উইমেন এম্পাওয়ারমেন্ট করবার জন্য উনি কি করেছিলেন, উনি রাজনীতিতে নারীদেরকে সম্পৃক্ত করেছিলেন। উনি আনসার বিডিপিতে মহিলাদেরকে কিন্তু নিয়ে এসেছিলেন। উনি চেয়েছিলেন যে বাংলাদেশের মোট জনসংখ্যার যে 52% যে নারীরা আছেন তাদেরকে ঘরের মধ্যে বন্দি রেখে মূল উন্নয়নটা, মূল স্রোত যেটা উন্নয়নের, সেটা মানে সম্পাদন করা সম্ভব হবে না। সেই জন্যই উনি চেয়েছিলেন যে নারীরাও সংযুক্ত হোক। আমরা যদি দেখি যে আমরা কবিতার ভাষায় যদি বলতে যাই যে কোনো কালে একা হয়নি কেউ জয়ী, পুরুষের তরবারি শক্তি জুগিয়েছে, প্রেরণা জুগিয়েছে, বিজয়ী লক্ষ্মী নারী। তাহলে এই নারীকে আপনি অন্তরালে রেখে
কোনো উন্নয়ন কখনোই সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমরা আপনার কাজী দল নজরুলের আপনার ভাষায় দল জি, আমার দল আপনার দল আমরা যতটুকু আজকে আপনি আমাকে মনোনয়ন এখানে দিয়েছে সেটি কি মনে করেন যে ওয়েট এ মিনিট জি আপনি আমাকে এখানে কেন রেখেছেন? আমি বিএনপির একজন নেতা হিসেবে আপনি এখানে নিশ্চয়ই। রেখেছেন, তা আমি তো একজন নারী। বিএনপি আমাকে এই জায়গাটায় নিয়ে এসেছে, আমি পার্লামেন্টে গিয়েছি, মাত্র 34 বছর বয়সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে বাংলাদেশের পার্লামেন্টে পাঠিয়েছিলেন। তো সেই জায়গাটা আসতে আমাকে আমার দল সহযোগিতা না করলে তো আমি এই পর্যায়ে আসতে পারতাম না, আজকে আপনি আমাকে ইনভাইট করতেন না। তা আপনি যে আমাকে এখানে ডেকেছেন বা আমাদের আরও কালিগরা যে যাচ্ছেন বিভিন্ন টিভিতে, টক শোতে বা রাজনৈতিক সভা, সেমিনার, সিম্পোজিয়াম বা দেশের ভিতরে হোক দেশের বাইরে হোক যেখানেই আমরা যাচ্ছি, সেখানে তো আমি আমার দলের প্রতিনিধিত্ব করছি। দল আমাকে এই জায়গাটা নিয়ে এসেছে বলেই আজকে আমি শাম্মী আক্তার আপনার এই মাই টিভি টক শোতে এসে বসেছি বিএনপির প্রতিনিধিত্ব করবার জন্য। বিএনপি নমিনেশন দিয়েছে 10 জনকে, আরও দিবে, বিএনপি যতজনকে দেওয়া সম্ভব সেটা বিএনপি প্রোভাইড করবে। তো সেটা নিয়ে তো অন্য কারোর দুশ্চিন্তা মানে থাকার কোনো দরকার নেই। আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন উনি অনেক বেশি নারী বান্ধব মানুষ, ওনার ঘরে উনি সবসময়ই বলেন যে এটি হয়তো রাজনৈতিক দলের দুশ্চিন্তা থাকবে না, কিন্তু গণমাধ্যম কর্মী হিসেবে আমি ওনার কথাটা বলি, উনি যেটা বলেন যে ওনার দৃষ্টিভঙ্গি জীবনে থাকবে। 3 জন নারীর ভূমিকা খুব বেশি ওনাকে প্রভাবিত করে। একজন হচ্ছেন ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরেকজন ওনার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, আরেকজন ওনার সুযোগ্য কন্যা ব্যারিস্টার জাইমার রহমান। 3 জন নারীর প্রভাব ওনাকে প্রভাবিত করে, কাজেই ওনাকে নারী বান্ধব হতেই হবে। উনি ওর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ উনি নারী পরিবেষ্টিত হয়ে আছেন ঘরের মধ্যেই। কাজেই নারীদেরকে উনি সুযোগ করে দিবেন, এটাই স্বাভাবিক। এবং আমরা ভেরি মাচ কমফোর্টেবল উইথ আওয়ার পার্টি। আমরা আমাদের কাজ স্বচ্ছন্দভাবে আমরা করে যাচ্ছি। আমাদেরকে যখন যে দায়িত্ব দেওয়া হচ্ছে আমরা সেটা পালন করছি। এত বড় একটা দল, কোথাও কোথাও সামঞ্জস্যহীনতা একটু হতে পারে, সেখানে কিছু কনস্পিরেসি থাকতে পারে, মানে লোকাল লিডার যারা আছেন তাদের কিছু কনস্পিরেসি থাকতে পারে, সেগুলা একটা প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু সেটা খুব বড় বিষয় বলে আমি মনে করি না। সেটা যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা আমাদের নীতি নির্ধারণী ফোরাম যারা আছেন তারা যদি জিনিসটাকে যাচাই বাছাই করেন সঠিকভাবে, তাহলে আমার মনে হয় যে সব কিছু খুব দ্রুতই সমাধান হবে। আর এটা তো প্রাথমিক মানে সিলেকশন হয়েছে আমাদের তো এখনও তফসিল ঘোষণা হলে এখানে পার্টি আপনার মনোনয়ন ফর্ম বিক্রি করবে, মানুষ মনোনয়ন ফর্ম কিনবে, সেখানে জমা দিবে, সেখানে ইন্টারভিউ বোর্ড হবে, সেখানে ইন্টারভিউ হবে, তারপরে তো চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে। আপনি মনে করছেন যে তখন কিছু পরিবর্তন আসতে পারে? ডেফিনেটলি কিছু পরিবর্তন তো আসবে। অনেক ধন্যবাদ। আমরা কথা শুনবো অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, যুগ্ম মহাসচিব খেলাফত মজলিস। জাহাঙ্গীর ভাই, আপনারা 8 দলের মধ্যে, মানে এটি যদিও সমঝোতা বলছেন, জোট বলছেন না, সেখানটাই সমঝোতা হলেও আপনারা কিন্তু ডিক্লেয়ার করেছিলেন যে এক বাক্সে ভোট, তো একক প্রার্থী হয়তো আপনারা দিবেন। সেই প্রার্থীর কি ফাইনাল হয়েছে? আপনারা কত আসন জামাত নিচ্ছে, ইসলামী আন্দোলন কত আসন নিচ্ছে, 8 দলের বাইরে আর কারা কারা আপনাদের সাথে আসার সম্ভাবনা আছে একটু ক্লিয়ার করবেন? জোট বলেন আর সমঝোতা বলেন, সেটি ফাইনাল রূপরেখা কবে পাবো? এই মুহূর্তে আমরা আসন সমঝোতা সংক্রান্ত কোনো আলোচনা আনুষ্ঠানিকভাবে করিনি। সবাই আমরা স্ব দলের পক্ষ থেকে প্রাথমিক প্রার্থী ঘোষণা করে মাঠে আমাদের প্রার্থীরা, সব দলেরই প্রার্থীরা কম বেশি গণসংযোগ করছে। এখন যেহেতু ঐকমত্য কমিশন, জুলাই সনদ স্বাক্ষর, এরপরে সবকিছু মিলিয়ে নির্বাচনের একটা হাওয়া অথবা নির্বাচনের একটা পূর্ব অবস্থান তৈরি হয়েছে। আমরা শীঘ্রই এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে আলোচনার ভিত্তিতে আসন সমঝোতা করে নির্বাচনে অংশগ্রহণ করব আশা করি। সেই সাথে আমাদের ইতিমধ্যে যে 8টি দল আছে তারা তো আছেই, এর বাইরেও আমরা চাচ্ছি ইসলামী আদর্শের ভিত্তিতে দেশপ্রেমিক এবং ফ্যাসিবাদ বিরোধী যারাই আছে তাদের মধ্যে যে কেউ সাথে আমরা আসন সমঝোতা করার জন্য প্রস্তুত আছি। আমাদের কম বেশি আভ্যন্তরীণ আলোচনাও চলছে। যেহেতু কোথাও কোনো বিষয়ে চূড়ান্ত নাই, সেই হিসাবে কারো নামটা আনুষ্ঠানিক না বলাটাই তো ভালো। মানে আপনারা 8 দল যারা রয়েছেন তারা কি ঐক্যবদ্ধ? মানে এটি কি নিশ্চিত যে 8 দল এক থাকবেন নির্বাচনে? আসলে নিশ্চিত বলে তো কোনো কথা নাই, আর অনিশ্চিত বলেও কোনো কথা নাই। তো সময়ের দাবি হচ্ছে এই 8 দল অথবা এই দৃষ্টিভঙ্গিতে যারা একমত তাদের মধ্যে সমঝোতার ভিত্তিতে ইলেকশনে অংশগ্রহণ করা। এটা আমরা আশা করছি এটা হবে। কোনো দুর্ভাগ্যজনক বা অনাকাঙ্ক্ষিত কারণে যদি এমনটি না ঘটে সেটা তো নিঃসন্দেহে দুঃখজনক এবং দুঃখজনকই হবে। তা আমরা আশা করব আমরা কোনো দুঃখজনক কার্যকলাপের মধ্যে যাব না।
আমরা আশা করি ইতিবাচক কার্যক্রমের মধ্যেই থাকবো। সেক্ষেত্রে সব দলগুলির একটা দৃষ্টিভঙ্গি আছে, তারা সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও সমঝোতার ভিত্তিতে ইলেকশনে অংশগ্রহণ করবে। জি আমরা আশা করছি এই নীতি এবং দৃষ্টিভঙ্গিতে আমরা শেষ পর্যন্ত থাকতে পারবো। জি ধন্যবাদ। আমি আদিব আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে এর আগে এনসিপির অবস্থান অনেকবারই আপনারা সংবাদ মাধ্যমে ক্লিয়ার করেছেন, তারপরে একটু জানতে চাই তা হচ্ছে যে আপনাদের সাথে সাম্প্রতিক সময়ে এর আগে শোনা যেত যে জামাত বা ওই জোটের সাথে আপনাদের সখ্যতা একটু ভালো, সাম্প্রতিক সময় বিএনপির সাথে একটু একদম বিএনপির সাথে সমঝোতা হয়ে যাচ্ছে বলেই শুনতে পাচ্ছি, বেশ কিছু আসন তারা ফাঁকাও রেখেছে। তো সেটি আসলে কত দূর, আপনাদের সমঝোতা কাদের সাথে হচ্ছে, ফাইনাল কি, আপনারা কত আসন চাচ্ছেন? এনসিপি এখন পর্যন্ত কোনো চূড়ান্ত রাজনৈতিক জোটের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি। এনসিপি সবসময় জুলাই সনদের বাস্তবায়ন, বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন, মৌলিক সংস্কারের ভিত্তিতে মূলত রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলাপ আলোচনা চালিয়েছে। জুলাই সনদের বাস্তবায়নের ভিত্তিতে এনসিপি আগামী নির্বাচনে কৌশলগত অ্যালায়েন্স করবে। কারণ এখন যে নির্বাচন কমিশনের যে আইন, সে আইন অনুযায়ী আসলে পূর্বে যেভাবে জোট হইতো, যেমন ধরেন ধানের শীষের নেতৃত্বে যদি কোনো জোট হইতো, জামাতও ধানের শীষে নির্বাচন করতো, নৌকায়, এবার কিন্তু সেই সুযোগটা নেই। ফলশ্রুতিতে এইবার কিন্তু পূর্বের অনুযায়ী ওই জোট হওয়ার কোনো সুযোগ নেই। ফলে এবার যেটা হবে, কৌশলগত অ্যালায়েন্স হবে এবং এনসিপি এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জুলাইয়ের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা যে মৌলিক পরিবর্তন চাইছি, শাসনতান্ত্রিক কাঠামো পরিবর্তন, আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার, সেই জায়গায় এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যে কোনো দলের সাথে এই লক্ষ্যেই হচ্ছে অ্যালায়েন্স হতে পারে। সেটি সম্ভাবনা, সেটি বিএনপি হতে পারে, সেটি কিংবা জামাত বা অন্যান্য যে দলগুলো দেশপ্রেমিক যে কোনো দলের সাথে হতে পারে। গণতন্ত্র মঞ্চের কিছু দলের সাথেও আপনাদের মিটিং গণতন্ত্র দেখেছি। মঞ্চের সাথেও আমাদের বেশ কয়েকবার 9 দল সহ গণতন্ত্র মঞ্চ, এনসিপি, গণ অধিকার, অর্থাৎ বিএনপি জামাতের বাহিরেও একটা রাজনৈতিক শক্তি আকারে যোগাযোগ কিংবা হচ্ছে অ্যালায়েন্সের চেষ্টা আছে। বাকিটা হচ্ছে পরবর্তীতে এটার আসলে দৃশ্যমান হবে। সেটি হচ্ছে যে পাবলিক পারসেপশন অথবা বিভিন্ন পরিসংখ্যান কিন্তু দেখা গেছে যে ভোটে আগানো এবারও বিএনপি জামাতেরা বেশি ভোট, তো সেখান থেকে এই যে বাকি দলগুলোকে নিয়ে অ্যালায়েন্স করলে আপনারা কি সেই ক্ষমতার মসনদের কাছাকাছি কি যেতে পারবেন? এনসিপি তো ক্ষমতার মসনদের সাথে এনসিপির রাজনীতি রিলেট না, কারণ শুধুমাত্র ক্ষমতার সাথে যদি রিলেট থাকতো তাহলে এবারই অভ্যুত্থান পরবর্তীতে পুরো রাষ্ট্র ক্ষমতায় কিন্তু বলা চলে যে ছাত্ররা আরও বেশি গ্রহণ করত। বরঞ্চ আমরা দীর্ঘমেয়াদী বাংলাদেশের রাজনীতির ইতিবাচক পরিবর্তনের জায়গা থেকে আমরা একটি রাজনৈতিক দল গড়ে তোলার চেষ্টা করেছি এবং বলা চলে বাংলাদেশের হিস্ট্রিতে প্রথম মন্ত্রীর পদমর্যাদা থেকে সরাসরি পদত্যাগ করে এসে রাজনৈতিক দলের দায়িত্ব গ্রহণ করা, যেটা ধরেন বাংলাদেশের হিস্ট্রিতে খুব তেমন নজিরই নেই। তো ফলশ্রুতিতে এনসিপির ক্ষমতার বাহিরে জনগণের ক্ষমতা এবং জনগণের অধিকার যেখানে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশটা একটা পরিবর্তনের দিকে যাবে, শাসনতান্ত্রিক কাঠামোগত পরিবর্তন, জনগণের এখানে অধিকার প্রতিষ্ঠিত হবে, সেই জায়গাটি এনসিপির লক্ষ্য। একদম 1 মিনিটে জানতে চাই তা হচ্ছে যে সেই নারীদের ব্যাপারে আপনাদের দলেও বেশ কিছু নারী, যাদেরকে নারী বলি অথবা জুলাই যোদ্ধাও আছে, আপনারা এবার প্রার্থীদের ক্ষেত্রে কি চিন্তা করছেন এবং অন্যান্য দল যে প্রার্থী ঘোষণা করলো নারী প্রার্থী, সেই ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গি কি? দেখেন, অন্যান্য দলগুলো, আমরা যদি সর্ববৃহৎ দল হিসাবে বিএনপির কথাই বলি, বিএনপির ক্ষেত্রে নারী তাদের দীর্ঘদিন ধরে প্রায় দলের চেয়ারপারসন হিসেবে নারী থাকলেও প্রান্তিক থেকে শুরু করে বিভিন্ন স্তর আসলে নারীর যে প্রতিনিধিত্ব সেটা অধিকাংশ ক্ষেত্রে পরিবারতান্ত্রিক এবং জাস্ট টোকেন হিসাবে তারা সিলেক্ট করে। আপনি দেখেন এবার যে হচ্ছে সিলেকশন হচ্ছে 10 জন মনোনয়ন দিয়েছেন, তার ভিতরে তো 3 জন হচ্ছে চেয়ারপারসনের, বাকি 3টা কিন্তু হচ্ছে আপনার 7টা, সেটাও অধিকাংশই পরিবারতন্ত্রের বিবেচনায় দিছে। বরঞ্চ বিএনপিতে যারা দীর্ঘদিন মাঠের রাজনীতি করেছে, যারা রাজপথে থেকেছে, জেল খেটেছে যেসব নারীরা, সেই নারীদেরকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে মূল্যায়ন করে না। ফলশ্রুতিতে এটা কিন্তু একটা মেসেজ যে আপনি নারীদেরকে রাজনীতিতে কি মাঠ থেকে উঠে আসা নারীদেরকে চান, নাকি জাস্ট টোকেন হিসাবে যারা পারিবারিকভাবে হচ্ছে নারী হিসাবে উঠে আসে কিংবা জাস্ট হচ্ছে মিডিয়ায় ভালো ভালো বক্তব্য দিতে পারে কিন্তু রাজপথে কিংবা দল সংগঠিত করার ক্ষেত্রে তাদের
সক্ষমতা নাই সেটার দিকে অগ্রাধিকার দেন। এইটা কিন্তু একটা মেসেজ বিএনপির এই, কারণ আপনি যদি যে 7-8 জনের তালিকা দেখেন আর বাহিরে যারা বঞ্চিত হয়েছেন সেই জায়গাটা দেখেন তাহলে এটি কিন্তু স্পষ্ট। এবং এনসিপির ক্ষেত্রে যদি আমি বলি যে 30 সেকেন্ডে, বাংলাদেশে রাজনৈতিক দলের সর্বোচ্চ যে নীতি নির্ধারণী ফোরাম সেখানে 30% একমাত্র এনসিপির হচ্ছে সেটি নিশ্চিত করেছেন। অর্থাৎ আমাদের 10 জনের 3 জনই কিন্তু সর্বোচ্চ নীতি নির্ধারণের নারী আছে। এবং গতকালকে যে আমাদের ঢাকা মহানগর উত্তরের যে কমিটি দেওয়া হয়েছে সেখানে আমি আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি। আমাদের 71 সদস্যের ভিতর 16 জন নারী নেতৃত্ব, অর্থাৎ অভিনন্দন। প্রায় 24% কিন্তু নারী নেতৃত্ব আমরা কিন্তু সেই জায়গাটি কিন্তু নিশ্চিত করেছি। ফলশ্রুতিতে আমরা এই পরিবর্তনটা চাই, সেটা আশা করি অন্যান্য দলগুলো এগিয়ে আসবে। আপনাকে অভিনন্দন নতুন আরেকটি দায়িত্ব দেওয়ার জন্য। শাম্মী আক্তার, আপনার কাছে আসবো, তার মধ্যে একদম 1 মিনিটের জন্য ঘুরে আসতে চাই অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন আপনার কাছে। সেটি হচ্ছে যে আপনাদের বা জামাতকেও দেখেছি, ইসলামী আন্দোলন বা আপনারাও প্রার্থী, আপনি সম্ভবত বরগুনা তালতলি আপনি ওয়ার্কও করছেন, তো আপনাদের এই ইসলামিক দলগুলোর সাথে তো অনেক আমরা জানি যে নারী নেত্রী আছে, নারীরা পছন্দ করে, পলিটিক্সও করে দেখেছি, তো আপনারা প্রার্থী ঘোষণা নারীদের করছেন না কেন? আপনারা কি নারীদের প্রার্থী ঘোষণা মানে করবেন না, এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছেন? দৃষ্টিভঙ্গিটা একটু ক্লিয়ার করুন। এরকম কোনো সিদ্ধান্ত আমাদের নেই। তবে একটা কথা স্পষ্ট করা দরকার, আমার মেমোরি যদি ভুল ইনফরমেশন না দেয়, ইতিমধ্যে অথবা অতীতে বাংলাদেশে নিয়মটা মানে পাবলিক নির্বাচনে যারাই নমিনেশন দিয়েছে, কেউ নারীকে বা অন্য কোনো বিষয়ে কোটাভিত্তিক নমিনেশন দেয় এটা আমার কাছে জানা নাই, আমার কাছে মনেও হয় না। একমাত্র সংরক্ষিত আসন ছাড়া বিভিন্ন আসনে বিভিন্ন দল যে নারীদেরকে দিয়ে থাকে, এটা যে সমস্ত নারীরা তাদের ব্যক্তিগত যোগ্যতা সামর্থ্যের আলোকে দলগুলো তাদের সংশ্লিষ্ট আসনের জন্য উপযুক্ত মনে করেন সেভাবেই দেন। এটা যে আসলে নারী কোটা হিসেবে দেন বা নারীদের অগ্রাধিকার হিসেবে দেন বিষয়টা এমন না। এজন্য আমরাও আমাদের মতো করে আমাদের দলের বা ইসলামী দল আদর্শের দলগুলো যেখানে যে আসনের জন্য যে ব্যক্তি উপযুক্ত মনে করে সেইভাবেই দিয়ে থাকেন। আর একটা কথা তো মানে এখন পর্যন্ত আপনারা উপযুক্ত নারী খুঁজে পান নাই, আপনারা তো কোনো নারী প্রার্থী ঘোষণা করেন নাই। আমাদের সাথে সংশ্লিষ্ট নারীরা অনেকেই যোগ্য এবং অনেকেই এরকম মানের আছে, কিন্তু বাংলাদেশের নির্বাচনী কালচারটা সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে। সেক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট নারীরা হয়তো ওরকম কালচারে অভ্যস্ত না, তাদের বিভিন্ন কারণে, যে কারণে আমরা এই মুহূর্তে দিচ্ছি না। হয়তো এখানকার পরিবেশটা, বিশেষ করে নারীদের নিরাপত্তা, তাদের মান মর্যাদা, অন্যান্য ইলেকশনের যে সমস্ত কাজে অংশগ্রহণ করতে হয়, তো এরকম অনেকগুলো ঝুঁকি আছে তাদের জন্য। সেই জিনিসগুলো যখন ঝুঁকি মুক্ত থাকবে, পরিবেশগুলো নারীদের চলাফেরার জন্য, তাদের মানুষের কাছে আসা যাওয়ার জন্য সব দিক থেকে সুন্দর হবে, তখন সময়ের ব্যবধান হয়ে যাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শাম্মী আক্তার। সময় খুব বেশি নেই, আপনার কাছে এই সম্পর্কিত আপনি কোনো কথা থাকলে আপনি বলবেন। সাথে একটু অ্যাড করি, তা হচ্ছে যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে এর আগে তো শোনা যেত বিএনপি আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগ, আওয়ামী লীগ তো এখন নেই, তাহলে এখন প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি কাকে দেখছে, জামাত সহ 8 দলকে না এনসিপি? দেখুন, এটা তো মানে ভেরি করবে হচ্ছে যার যার নির্বাচনী এলাকায় অন্যান্য দলগুলো কি ধরনের ক্যান্ডিডেট দিয়েছে সেটার উপরে ডিপেন্ড করবে। এক একটা নির্বাচনী এলাকায় এক এক রকম পরিবেশ হবে, মানে প্রার্থীদের পরিবেশটা। সেই ক্ষেত্রে আপনি বলতেছেন যে কাদেরকে আমরা কম্পিটিটর মনে করছি, আমরা কাউকে কম্পিটিটর মনে করছি না। আমরা মনে করছি যে জনগণের কাছে আমরা যত বেশি কাছে যেতে পারবো, জনগণ আমাদেরকে যত বেশি নিতে পারবে। জনগণের নেওয়াটাই হচ্ছে একটা বিরাট চ্যালেঞ্জ, যে জনগণ যদি ভালোবেসে আমাদেরকে নেয়, এই নেওয়ার জন্য আমাদের যেই কার্যক্রম করা দরকার সেটা আমরা করছি। আমরা বেশি বেশি করে জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের যে অধিকার নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি সেটা তো করেছি, এবং সেই অধিকার এখনও তো আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি। এটা একটা নির্বাচনের মধ্য দিয়ে মানুষের অধিকার ফিরে পাবে। তো সেই জন্য আমরা জনগণের কাছে যাওয়াটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি, এবং এটা আমরা কাউকেই মানে এখানে কম্পিটিটর মনে করছি না। আমরা মনে করছি দেশের মালিক জনগণ, এবং এই জনগণ যদি মনে করে যে আপনাকে নেবে বা আদিবকে নেবে বা আমাকে নেবে, যাকে নেবে, মানে হোয়াটএভার, মানে তারা যাকে নিবে সেটাই হচ্ছে মূল বিষয়। এখানে আপনি কাকে কম্পিটিটর মনে করবেন? জনগণই তো সকল ক্ষমতার মালিক, তারা ঠিক করবে যে কাকে নেবে।
এখানে কম্পিটিটর মনে করার কিছু নেই। আপনি যত আপনার অ্যাক্টিভিটিস তুলে ধরতে পারবেন, যত মানুষকে আপনি মানে ভালোবেসে আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে? আপনি আপনার লোকাল যে আপনার এরিয়া সেখানে কিন্তু আপনি এতদিন ওয়ার্ক করেছেন। দেখুন, আওয়ামী লীগ তো আপনি শুরুতে আদিবকে প্রশ্ন করেছিলেন, আদিবকে কংগ্রেচুলেশন করা হয়নি, ও নতুন দায়িত্ব পেয়েছে, কংগ্রেচুলেশন আদিব। এখন আপনি প্রশ্নটা করেছিলেন যে হচ্ছে কি মানে সরি আমি না না আমরা বলেছি, আমি এখন জানতে চাচ্ছি যে আওয়ামী লীগের যে ভোটগুলো, কিছু তো ভোট আছে, সবাই তো আর অপরাধী না, কিছু ভোটার তো আছে যারা রয়ে গেছেন, তাদের ভোটগুলো কোথায় যাবে? আপনাদের দিকে না অন্যের দিকে? একদমই দেখুন, আপনি ওকে প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগ মানে তাদের অনুতপ্ত বা অনুশোচনা দেখতে পাচ্ছে কিনা। অনুশোচনা কোথায় দেখতে পাচ্ছেন আপনি? ওরা তো ডিটারমাইন, ওরা যে কিলিং করেছে, ওরা যে গণহত্যা করেছে, ওরা ওইটাকে নিয়ে ওরা মনে করছে, ওরা প্রাউড ফিল করছে। ওদের নেতাকর্মীরা বিভিন্ন দেশে পালায়ে গেছে, সেখানে যে আপনার এই সরকারকে মানে ফেলে দেওয়ার জন্য তারা শাটডাউন কর্মসূচি ঘোষণা করছে, এবং তারা বলতেছে যে মানে ইউনুসকে সরায় দিব, এ করব তা করব, এই ধরনের কথাবার্তা বলছে। সেই জায়গায় মানে তাদের লোকজন কোথায় ভোট দিবে, এটা তো তাদের নেতৃত্ব তাদেরকে ঠিক করে দিবে। তাদের মানসিকতা, তাদের তো সকলেই বিকারগ্রস্ত। তাদের নেত্রী ছিল একটা বিকারগ্রস্ত একজন নারী, এবং এই নারী বাংলাদেশে গণহত্যা চালিয়ে এখন পাশের দেশে গিয়ে আশ্রয় নিচ্ছে, পালিয়ে গেছে। এখন সে ডিকটেট করছে তার নেতাকর্মীদেরকে, শাটডাউন দিচ্ছে, এবং মানে এই যে কিলিংগুলি করছে, বিভিন্ন জায়গায় যে কিলিংগুলি হচ্ছে, এই যে ঢাকা শহরে যে 158 জন যে আপনার এই কিলিং হলো, এগুলো যে করছে, এগুলো তো ধরেন তাদের দোষরা তো চলে যায়নি, তারা তো রয়ে গিয়েছে, তারা করছে। এখন তারা কি করবে সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন জানে। আর ওদের ওই যে বিকারগ্রস্ত নারী মহিলা যিনি খুনি ছিলেন, এই 17 বছর রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ছিলেন, এই শেখ হাসিনা, উনি ভালো বলতে পারবেন। অনেক ধন্যবাদ শাম্মী আক্তার, এবং অসংখ্য ধন্যবাদ আরিফুল ইসলাম আদিব, এবং অনেক কৃতজ্ঞতা অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, আপনাদের তিনজনকেই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি সবার উপরে দেশ, আর এই দেশটাকে একটি কল্যাণমূলক দেশ হিসেবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।